এটা কোথায়? আমি এখানে কিভাবে এলাম? ওর মাথায় হাজারটা প্রশ্ন আসতে লাগলো। হঠাৎ রুমের আলো জ্বলে উঠল, সাথে সাথে ওর চোখ জোড়া আটকে গেল সামনের দিকে। ওর সামনে হাত পা আর মুখ বাঁধা অবস্থায় চেয়ারের এক পাশে ফেলে পড়ে আছে তুহিন। ওর পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে তুহিনকে গান পয়েন্ট করে রেখেছে। মেহনাজের বুকের ভেতর কিছু একটা তীব্রভাবে কেঁপে উঠল। ওর চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ স্পষ্ট আকারে ফুটে উঠল। মেহনাজ তুহিন তুহিন বলে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু তুহিনের কোনো চেতনা নেই। ও চেয়ারের হাতল থেকে নিজের হাত জোড়া ছোটানোর জন্য বারবার জোর খাটাচ্ছে, কিন্তু চেয়ারের সাথে শক্ত দড়ি দিয়ে আবদ্ধ করা নিজের হাত জোড়া কিছুতেই ছোটাতে পারছে না। তখনই দরজার কাছ থেকে আওয়াজ ভেসে এলো। রিল্যাক্স রিল্যাক্স, এত হাইপার হবার কিছু নেই, এটা তো মাত্র শুরু। কণ্ঠটা ওর শ্রবণ ইন্দ্রিয় প্রবেশ করা মাত্রই মেহনাজ একদম থমকে গেল। ওর শরীরের ভেতর দিয়ে যেন শীতল স্রোতের মতো বেয়ে গেল। ওর চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে গেল। মেহনাজ এক মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। ওর মনের মধ্যে একরাশ ভয় আর শঙ্কা জেগে উঠল, কিন্তু ও দ্রুত নিজেকে সামলে নেবার প্রয়াস চালালো। মেহনাজ নিজের মনটাকে পুরা দমে স্থির করলো। মনের মধ্যে জোর এনে চাপা স্বরে বলল। না না না, এ কিছুতেই হতে পারে না, এটা অসম্ভব। লোকটা দরজার দিকে থেকে খুটখুট পায়ে শব্দ করে মেহনাজের সামনে এসে দাঁড়ালো। মেহনাজ চোখ তুলে তাকালো তার দিকে। পরনে তার ব্ল্যাক কমপ্লিট স্যুট, স্পাইক করা চুল, ফ্রেঞ্চ কাট দেওয়া চাপদাড়ি, হাতে ব্র্যান্ডেড ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক শু, দেখতে যেন পুরাই ডার্ক চকলেট। লোকটার এমন কেউ নেই যে চেনে না, যাকে দেখলে মেয়েদের বুকের হার্টবিট বেড়ে যায়, যার মনোমুগ্ধকর চাহনি আর স্মার্টনেস মেয়েদের নজর করে, যার ওপর ক্রাশ খেয়ে হামলে পড়ে মেয়েরা। কিন্তু ওকে দেখে মেহনাজের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম, কারণ সামনে দণ্ডায়মান ব্যক্তিটা আর কেউ নয়, রাফসান মির্জা। ওকে দেখে মেহনাজের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মেহনাজ হতভম্বের তোড়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে রাফসানের দিকে। ধোঁয়াশার এক তাণ্ডব চলছে ওর অন্তরিক্ষে। ওর কণ্ঠনালী থেকে বের হয়ে এলো থমথমে আওয়াজ। আ- আপনি? রাফসান পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে মেহনাজের আরও কিছুটা নিকটে এসে দাঁড়ালো। রাফসানের ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি, আর কণ্ঠে জড়িয়ে আছে এক অদ্ভুত শীতলতা। ইয়েস মিস মেহনাজ, উই মিট অ্যাগেইন। তবে এবার খেলা হবে আমার নিয়মে, আর এই খেলায় তুমি এমন এক দুঃস্বপ্নের মুখোমুখি হবে যেখানে থেকে পালানোর পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, শ্বাস নিতেও কঠিন হয়ে যাবে। রাফসানের কথা শুনে মেহনাজের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই মুহূর্তে কি করবে সে? তার মাথা কাজ করছিল না। ও রাফসানকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত সামলে নিল। কণ্ঠে নিপাত জোরে বলল। কি ভেবেছেন আপনি? আপনার এই হুমকিতে আমি ভয় পাবো? কখনোই না। ভয় পাওয়ার মতন মেয়ে আমি নই। জেলে গিয়েও শিক্ষা হয়নি আপনার, তাই না? রাফসান চোখ মুখ বিকৃত করে আক্রমণাত্মক স্বরে বলল। খুব তেজ না তোর? আজ তোর সব তেজ আমি মাটিতে লুটিয়ে দেব। রাফসানের কথায় মেহনাজ বিন্দুমাত্র বিচলিত হলো না, উল্টো গর্জন দিয়ে উঠল। একদম উল্টাপাল্টা বলবেন না। আমাদেরকে এখানে এনে আটকে রাখছেন কেন? আর আমার তুহিনকে ছেড়ে দিন বলছি। মেহনাজের মুখে আমার তুহিন কথাটা একদমই সহ্য হলো না রাফসানের। হঠাৎ ওর মুখের রূপ পরিবর্তন হলো, ওর জল শক্ত হয়ে গেল। ও মেহনাজের দিকে ভ্রু কুচকে এমনভাবে তাকিয়ে আছে যেন চেহারাটায় কখন আগ্নেয়গিরির রূপ নিয়েছে। তার শিরায় শিরায় ক্রোধে ঢেউ খেলা করছে। মুহূর্তে ওর চোখ দুটো রক্তলাল হয়ে গেল, যেন সেখান থেকে বিদ্ধ হতে পারে তীক্ষ্ণ শানিত শালাকা। খুব টান্না তোর ওর জন্য? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, যদি ট্রিগারে হালকা করে একটা চাপ দিয়ে এখানেই ওর গল্পের সমাপ্তি করে দেয়া যায়? রাফসানের কথা শুনে মেহনাজ আটকে উঠল। ও কম্পিত গলায় শুধালো। এইসব কি বলছেন আপনি? ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ।
মেহনাজের চোখে যেন তুহিনের ক্ষতি হবার ভয় স্পষ্ট আকারে ফুটে উঠল, যা রাফসানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। ওর আর সহ্য হলো না, ও আর নিজের রাগটাকে সামলাতে পারল না। রাফসান সজোরে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল মেহনাজের গালে। রাফসান মেহনাজের গাল দুটো শক্ত করে চেপে ধরল, ক্রোধার কণ্ঠে বলল, তোর হৃদয়ে ওর জন্য এত ভালোবাসা? শোন, তুহিনের নাম যদি আর একবারও তোর মুখে উচ্চারণ করিস না, আজকেই হবে ওর জীবনের শেষ দিন। মেহনাজের চোখ জোড়া মুহূর্তেই ছলছল করে উঠল। তুহিনের ক্ষতি সম্ভাবনার ভয়ে ওর পুরো শরীর কেঁপে উঠল, শ্বাস ভারী হয়ে এলো, ওর পুরো বুকটা ধুকপুক করে কাঁপতে লাগলো। চোখের কোণে জমে থাকা অশ্রু গাল বেয়ে নিচে নামতে শুরু করলো। ঠোঁট কাঁপতে কাঁপতে সে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দগুলো যেন আটকে গেল তার গলায়। অসহায়তার এক বিশাল ঢেউ আছড়ে পড়ে ওর হৃদয় পটে। মেহনাজ কেঁপে ওঠা কণ্ঠে ফিসফিস করে বলে, না না না, আর কিছু করবেন না প্লিজ। আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনার সব রাগ তো আমার উপর, যা ইচ্ছে আপনি আমার সাথে করুন, তবু ওকে ছেড়ে দিন। মেহনাজের কথা শুনে রাফসান ঠোঁটের কোণে এক ঠান্ডা বিষাক্ত হাসি খেলে গেল। তার চোখে এক ধরনের তৃপ্তি ঝিলিক দেখা দিল, যেন শিকারকে ফাঁদে ফেলতে পেরে শিকারে আনন্দিত। রাফসান ধীরে ধীরে মেহনাজের মুখের কাছে ঝুঁকল। তার কণ্ঠ শীতল, কিন্তু তাতে বিরাজ করে আছে এক ধরনের হিংস্র চাপা উত্তেজনা। তোমার এই ফিরু চোখ আর অসহায় মুখ দেখতেই তো আমি চাই। যদি তুমি ওর জীবনে রক্ষা করতে চাও, তাহলে একটা কাজ করো, নিজের অহংকার আর তেজ আমার কাছে বিসর্জন দিয়ে দাও, আর আমি যা বলবো তোমাকে ঠিক সেটাই করতে হবে। মেহনাজের চোখে ভয় আর ব্যথা মিশে একজন অজানা অনুভূতি জাগ্রত হলো। সে যেন নিজের অজান্তেই এই শর্ত মেনে নিতে প্রস্তুত হয়ে উঠল। মেহনাজ ভাঙ্গা কণ্ঠে হাঁক ছাড়ল। বলুন আমাকে কি করতে হবে। আফসানের চোখে বিজয়ী ভাব ফুটে উঠল। ওর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি লেগে আছে। এক রাস চতুরতা তার মুখাবয়বে স্পষ্ট হয়ে উঠল। ওর চোখে স্ফুটিত হলো এক নিষ্ঠুর আনন্দ। রাফসান মেহনাজের সামনে একটা কাগজ আর কলম রাখলো। বিদিষ্ট কণ্ঠে বলল, নাও, এই পেপারে একটা সাইন করে দাও। মেহনাজ অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে রাফসানের দিকে তাকালো। ওর কণ্ঠ জড়িয়ে আছে একরাশ বিস্ময়। কিসের পেপার? রাফসান চক্ষুদয় ছোট ছোট করে সরু কণ্ঠে বলল। আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। কথাটা শোনা মাত্রই মেহনাজ চমকে উঠল। অহকচকানো দৃষ্টি দিয়ে তাকালো রাফসানের দিকে। ওর হাতে পায়ে যেন ভূমিকম্প নামার অবস্থা হলো। একরাশ আতঙ্কের ছাপ ফুটে উঠল ওর চোখে মুখে। ও হতবিহ্বল স্বরে বলল, কি? আরে আস্তে আস্তে, কান ফেটে যাবে তো। পরে সবাই তোমাকে কালার বউ বলে ডাকবে। প্লিজ বন্ধ করুন আপনার এইসব ন্যাকামি। মানে কি এসবের? আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করব না। রাফসান সজোরে মাথা নাড়ল। তা বললে তো চলবে না, বিয়ে তো তোমাকেই করতে হবে। মেহনাজ সরু কণ্ঠে চেঁচিয়ে উঠল। না, কখনোই না। রাফসান ভ্রু কুঞ্চন করে বাঁকা হাসল। ওকে, অ্যাজ ইউর উইশ। কথাটা বলেই ও পেছনে থাকা নাহিদের দিকে তাকালো। নাহিদের মাথা বরাবর গান পয়েন্ট করে থাকা লোকটাকে গম্ভীর কণ্ঠে বলল, এই রিভলভারে যতগুলো গুলি আছে সবগুলো ওর মাথায় শুট করে দাও। কথাটা শুনে মেহনাজের আত্মা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে ও চিৎকার করে উঠল, না না, এমন কিছু করবেন না প্লিজ। ও তো আপনার কোনো ক্ষতি করেনি। ওকে ছেড়ে দিন প্লিজ। ওকে, এই মুহূর্তে রেজিস্ট্রি পেপারে সাইন করে 3 কবুল বলে আমাকে বিয়ে করতে হবে, তবেই তুহিনের জীবন নিরাপদ থাকবে। তুহিন বেঁচে থাকবে কি থাকবে না, এখন সেটা নির্ভর করছে তোমার উপর। মেহনাজ এবার পড়ল অনেক বড় অসুবিধায়। এই মুহূর্তে ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওর পুরো পৃথিবী যেন থমকে গেছে। কোনো দিন যে ওকে এই রকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তা সে কখনো কল্পনা করতে পারেনি। ওর চেতনা শক্তি প্রায় ম্লান হয়ে যাচ্ছিল। ওর ঘোর এক ভাবনার জগতে তলিয়ে গেল। রাফসানের কথায় ওর ভাবনায় ছেদ ঘটল।
যাও, ওকে মেরে মাটি চাপা দিয়ে দাও। মেহনাজ আতঙ্কিত কণ্ঠে হাঁক ছাড়ল। আমি আপনার শর্তে রাজি, বিনিময়ে ওকে ছেড়ে দিন। রাফসানের ওষ্ঠপুটে ক্রূর হাসল। এই তো, গুড গার্ল। রাফসান ওর দুইজন লোককে আদেশ করলো কাজীকে নিয়ে আসতে। ওরা ওর কথা মতো কাজী আনতে চলে গেল। মেহনাজের চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু করতে শুরু করলো। ওর নিঃশব্দে অঝরে কেঁদে যাচ্ছে, ওর থুতনি দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওর চোখের পানি রাফসানের মনে এক প্রশান্তির দোলাচল বইয়ে দিচ্ছে। এক তৃপ্তির ছোঁয়া খেলে বেড়াচ্ছে ওর পুরো অন্তরিক্ষে। ঠোঁট ওর বিশ্বজয়ের হাসি আর চিত্ত মাঝারে একরাশ প্রফুল্লতা বর্তমান। মেহনাজ এত সময় অতীতের কথাই ভাবছিল, কিভাবে বখাটে লাফাঙ্গা ছেলেটাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। শুধু বিয়ে করেই ক্ষান্ত হয়নি, লুটে নিয়েছে তার সর্বস্ব। কথাগুলো ভাবতে ওর আরও বেশি কান্না পেল। ও হু হু করে ডুকরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর প্রচণ্ড কাশি উঠে গেল। সেই মুহূর্তে রাফসান দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মেহনাজকে এইভাবে কাশতে দেখে ও উদ্বিগ্ন হয়ে পড়ল। ও দ্রুত এক গ্লাস পানি নিয়ে ওর সামনে ধরল, কিন্তু মেহনাজ রাফসানের হাতের পানি খেতে নারাজ। যা দেখে রেগে যায় রাফসান, কিন্তু সেও ছাড়ার পাত্র নয়। মেহনাজের মুখটা চেপে ধরে নিজের দিকে করে নিয়ে পানি খাইয়ে দেয় মেহনাজকে। মেহনাজ পানিটা খেয়ে নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। মেহনাজের কাশিটা কমলেও রাগটা ক্রমাগত বেড়েই চলেছে। রাফসান মেহনাজের চুলের মুঠি ধরে হালকা করে মুখটা সামনের দিকে নিয়ে এলো। আমার সামনে এই অবস্থায় বসে থেকেও এত তেজ দেখাও কি করে? তুমি ভাঙবে তবু মচকাবে না, তাই না? রাফসানের কথায় মেহনাজ নিজের দিকে তাকায়। ওর গায়ে পাতলা একটা কম্বল জড়ানো, যা মেহনাজ এক হাত আঁকড়ে ধরে রেখেছে। মেহনাজ রাফসানের দিকে তাকিয়ে দেখলো ওর দৃষ্টিজোড়া মেহনাজের বুকে থাকা লাল তিলটার দিকে। মেহনাজ দ্রুত নিজেকে ঢেকে ফেলতে চাইলো, কিন্তু তার আগেই রাফসান ওর হাত ধরে ফেলল। তারপর তিলটার মধ্যে গভীর চুম্বন দিতেই উঠে পড়ে। মেহনাজ খানিকটা কেঁপে উঠল ও রাফসানকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু এক চুলও সরাতে পারল না। রাফসান চুম্বনের স্বাদ মিঠিয়ে মেহনাজের থেকে খানিকটা সরে গেল। মেহনাজ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাফসানের দিকে। রাফসান মেহনাজের দিকে মুখ করে ঘোর লাগা কণ্ঠে বলল, দেখো, এভাবে আর বেশিক্ষণ বসে থাকো না, তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। আর আমি একবার কন্ট্রোল হারিয়ে ফেললে কি হবে তা অবশ্যই তোমার জানা আছে। তাই তাড়াতাড়ি যাও, গোসল সেরে এসো, আমাদের আবার বের হতে হবে। মেহনাজ এতক্ষণ দাঁতে দাঁত চেপে ওর কথা শুনছিল। ওর কথা শেষ হতেই ক্রুদ্ধ চিত্তে আওড়ালো, নিজেকে কন্ট্রোল করতে পারবো না? আমার যা সর্বনাশ করার তো তা কালকে রাতেই করে দিয়েছেন, খচ্চর বেটার রাক্ষস কোথাকার। মেহনাজের কাছ থেকে ওর উত্তর না পেয়ে রাফসান ঠোঁট কামড়ে বলল, কি হলো? তুমি কি আমার সাথে একসাথে গোসল করতে চাইছো? রাফসানের কথা শুনে মেহনাজ ওর দিকে তার ভ্রু কুঁচকে তাকায়। রাফসান হালকা হেসে বলল, আচ্ছা, বুঝেছি, তুমি যা চাইছো তাই হবে। কথাটা বলেই রাফসান মেহনাজকে কোলে তুলে নিল। মেহনাজ কিছুটা চেঁচিয়ে বাজখাই কণ্ঠে বলল, কি হচ্ছে কি? কি করছেন কি? ছাড়ুন, আমাকে ছাড়ুন। মেহনাজের হাত পা ছোড়াছুড়ি করলো। রাফসান বিরক্ত হয়ে ওকে জোরে এক ধমক মারল। চুপ! আর একবারও যদি হাত পা ছোড়াছুড়ি করো তাহলে গতকালকে রাতের ডোজটা আবার শুরু হবে। আর এবার গতকালকের থেকেও দ্বিগুণ হারে শুরু হবে। রাফসানের কথা শুনে মেহনাজের চোখ যেন চরকাজ। মেহনাজ শুকনো একটা ঠকিল। ও আর একটা কথাও বলার সাহস পেল না। রাফসান মেহনাজকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো। ঠান্ডা পানির ঝাপটা এসে ওর গায়ে পড়তেই সঙ্গে সঙ্গে মেহনাজ কেঁপে ওঠে। রাফসানের গলা জড়িয়ে ধরলো। মেহনাজ কিছু বলার শক্তি পাচ্ছে না। ঠান্ডা পানির গতিবেগ ওর শরীরে থরথরিয়ে কাঁপছে। রাফসান মেহনাজের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, শাওয়ার শেষ করার আগে যদি এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে পরবর্তীতে ঠান্ডা পানির গতিবেগ আরো বাড়বে। রাফসান মেহনাজকে কোলে থেকে নামিয়ে ঠান্ডা পানি বন্ধ করে গরম পানি চালু করলো। গরম পানির সংস্পর্শে মেহনাজ কিছুটা স্বস্তি পেল, কিন্তু রাফসানের চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল, যা দেখে সে নিস্তব্ধ হয়ে গেল।
প্রায় 15 মিনিট পর শাওয়ার শেষে রাফসান মেহনাজকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। মেহনাজের পুরো শরীর এখনো থরথর করে কাঁপছে। রাফসান একটা টাওয়াল নিয়ে মেহনাজের লম্বা ভেজা চুলগুলো সুন্দর করে মুছে দিয়েছে। চুলগুলো মোছা শেষে তোয়ালেটা একপাশে রাখলো। রাফসানের চোখ পড়লো মেহনাজের নিচে ঠোঁটের ফোলা অংশের দিকে। রাফসানও ঠোঁটে আঙ্গুল ছোঁয়াতে যাবে, তৎক্ষণাৎ মেহনাজ ওর মুখ ঘুরিয়ে ফেললো। রাফসান ড্রেসিং টেবিলের ওপরে রাখা ফার্স্ট এড বক্সটা নিয়ে আসলো। ওর গালে আলতো করে হাত দিয়ে ওর মুখটা রাফসানের দিকে ঘোরালো। বক্সটা খুলে ভেতর থেকে তুলো নিয়ে তাতে কিছু সাবন ঢেলে মেহনাজের ঠোঁটের ক্ষতস্থানটা আলতো করে মুছতে শুরু করলো। মেহনাজের ঠোঁটটা হালকা জ্বালা করে উঠল। ও সামান্য কেঁপে উঠল। রাফসান মেহনাজের ঠোঁটে আলতো করে ফু দিচ্ছে আর স্যাভলন লাগিয়ে দিচ্ছে। স্যাভলন লাগানোর শেষে রাফসানের ঠোঁটে সুন্দর করে যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। রাফসান ওর চোখের দিকে তাকিয়ে দেখলো ওর চোখ জোড়ায় রাগ ও অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু বিষয়টাও তেমন একটা আমলে নিল না। রাফসান ওর দিকে থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়ালো। আলমারি থেকে জাম কালারের একটা জামদানি শাড়ি বের করে ওর হাতে দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, এই শাড়িটা পরে নাও, এটা তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। মেহনাজ একবার শাড়িটার দিকে তাকালো। পুরো শাড়িটাই সুন্দর করে গোল্ডেন কালারের জরি সুতোর কাজ করা, বেশ এক্সপেন্সিভ, কিছু স্টোন লাগানো শাড়ির বিভিন্ন জায়গায়। শাড়ির পায়ের দিকটায় জাম আর গোল্ডেন কালারের কন্ট্রাস্ট করা, পুরো আঁচলে জরি সুতার স্টোন লাগানো, সব মিলিয়ে নজর করার মতো একটা শাড়ি। যে দেখবে নির্ঘাত তারই ভালো লাগবে। মেহনাজ শাড়ি টানতে ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। পরক্ষণে শাড়িটার থেকে চোখ সরিয়ে নিয়ে বিছানার উপরে রাখলো। কিছু মুহূর্ত চুপ থেকে তীব্র কণ্ঠে বলল, আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি নিজেই পরিয়ে দেবো। মেহনা সাথে সাথেই প্রতিবাদ করলো। রকচটা কণ্ঠে বলল, না, আমি শাড়ি পরতে পারবো না। রাফসানের মুখ কঠিন হয়ে উঠল। তার চোখে দৃঢ়তা ঝলসে উঠল। জোরে ধমক দিয়ে গম্ভীর গলায় বলল, একদম চুপ। একবার বলেছি না আমার কথার উপর কথা বলবে না। আমি যেটা বলেছি সেটাই হবে। মেহনাজ ভয়ে কথা বলার সাহস হারালো। রাফসান ধীরে ধীরে শাড়ি পরানোর কাজ শুরু করলো। রাফসান খুব সতর্কতার সাথে মেহনাজকে শাড়ি পরাচ্ছে, যেন ওর কোনো অসুবিধা না হয়। মেহনাজ একবার চোখে তুলে রাফসানের দিকে তাকালো। তার চোখে রাগের ছাপ এখনো স্পষ্ট, কিন্তু সেই সাথে মৃদু এক আশ্চর্য অনুভূতির জন্ম নিচ্ছিল। হঠাৎ রাফসানের সাথে মেহনাজের চোখাচোখি হয়ে গেল। মেহনাজ দ্রুত চোখের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। রাফসানের ঠোঁট ভিড়ি মৃদু হাসলো। প্রায় অনেকক্ষণ চেষ্টার পর রাফসান শাড়ি পরানোর শেষে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে এক ধরনের তৃপ্তি, যেন সে কোনো অসম্ভব কাজ শেষ করেছে। রাফসান বিমোহিত নয়নে মেহনাজের দিকে তাকিয়ে আছে। ওর গাড়িটায় এত সুন্দর লাগছে যে ওর মনে হচ্ছে যেন ডানা কাটা পরি তার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখে যেন ঘোর লেগে যাচ্ছে, কেমন একটা অস্থিরতা অনুভব হচ্ছে নিজের মধ্যে। মেহনাজ রাফসানকে এইভাবে তাকায় থাকতে দেখে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মেহনাজের এহেন কাণ্ডে রাফসানের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। হাতে সময় কম থাকায় বিষয়টা বেশি একটা গুরুত্ব দিল না। রাফসান মেহনাজের হাত ধরে টেনে ওকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এনে দাঁড়ালো। মেহনাজ চুপ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার মনে এখনো রাগের দোলাচল চলছে, কিন্তু কোথাও এক অদ্ভুত প্রশান্তি যেন জন্ম নিচ্ছে। হঠাৎ করে রাফসানকে কেন যেন ওর খুব কাছের আর খুব আপন মনে হচ্ছে, কিন্তু এমনটা হবার কারণ সে নিজেও জানে না। পর মুহূর্তে সে নিজেকে সামলে নিল। ও চুল আঁচড়াতে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল চিরুনি নেবার জন্য। হঠাৎ ওর চোখ জোড়া কিছু একটার দিকে থমকে গেল। মেহনাজ ড্রয়ারের ভেতরে লাল রঙের একটা ডায়েরি দেখতে পেল। ডায়েরিটার লাল মসৃণ মলাটের ওপরে সুন্দর কিছু স্টিকার লাগানো।
ঝলমলে চাঁদ, তার ছোট্ট একটা রঙিন প্রজাপতি, আর এক কোণায় ফুটে থাকা গোলাপের স্টিকার, যেন ভালোবাসার আবেগ দিয়ে সাজানো এক ছোট্ট পৃথিবী। কোণায় সোনালি রঙের পাতলা নকশা, হালকা ঝিলমিল করা কিছু তার ছোঁয়া, আর কিছু মাঝখানে হস্তলিখিত নামের কিছু অস্পষ্ট ছাপ। এক অদ্ভুত অনুভূতি গ্রাস করলো ওর মেহনাজের মনকে। অচেনা এক অনুভূতি ওর বুকের মাঝে ঢেউ তুলল। ওর মস্তিষ্কে বিচরণ করছে কেন এক অস্পষ্ট স্মৃতির উপস্থিতি। মেহনাজ ডায়েরিটার দিকে হাত বাড়াতে যাবে, তৎক্ষণাৎ একটা শক্ত হাতের বাধা পড়ল ওর হাতের অগ্রভাগে। ওর সূক্ষ্ম নেত্রে পাশ ফিরে তাকালো। ওর পাশে দণ্ডায়মান হয়ে আছে রাফসান। ওর চোখ জোড়া দৃঢ়তার সাথে মেহনাজের দিকে নিবদ্ধ হয়ে আছে, কণ্ঠেও জড়িয়ে আছে অপ্রতুল তীব্রতা। এই ড্রয়ারে হাত দিয়েছো কেন তুমি? রাফসানের কণ্ঠে এমন তীব্রতা মেহনাজকে বিস্মিত করল। মেহনাজ কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা ডায়েরির জন্য এত কেন রাগ, যা সম্পূর্ণই অপ্রত্যাশিত। মেহনাজ রাফসানের হাত ছেড়ে ফেলে দিয়ে ওর হাতটা এটা সরিয়ে নিল। জলদগম্ভীর হয়ে এক বাক্যে শুধালো। সরি। মেহনাজ মুখে জড়িয়ে আসা আষাঢ়ে মেঘ রাফসানের আখি যুগলে অনবদ্য হয়ে ধরে দিল। মেহনাজ মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো। তার আবেগে রাফসান ওর হাত নিজেই মুষ্টিবদ্ধ করে আবদ্ধ করলো। মেহনাজ তবুও পিছন ফিরে চাইল না। ও সামনের দিকে মুখ ঘুরিয়ে রেখেছে, হাত ছোটানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে অনবরত। রাফসান ওর হাত শক্তি প্রয়োগ করলো, এক টানে মেহনাজকে নিয়ে এলো ওর বক্ষদেশে। আচমকা হ্যাঁচকা টানে মেহনাজে ভারসাম্য হারালো, খামচে ধরলো রাফসানের শার্টের গলদেশ। কিছু চুল এলোমেলো হয়ে চুইয়ে আছে মেহনাজের কপালে অগ্রভাগে। রাফসানের ওর হস্তের আঙ্গুলদ্বয় দ্বারা চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে। মেহনাজের মুখে বিরক্তিকর রেখা স্ফুটিত হয়ে আছে, কিন্তু রাফসানের নজর সেই দিকে নিরাপদ। মেহনাজ কিছু বলার নিমিত্তে ওর ওষ্ঠযুগল কিঞ্চিত ফাঁক। রাফসান তৎক্ষণাৎ শুধালো। এখন আর কোনো কথা নয়, পরে কথা বলার অনেক সময় পাবে। এখন রেডি হয়ে নাও, দ্রুত আমাদেরকে বের হতে হবে। মেহনাজ কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। ঠোঁটে আসা কথাটা ওর কণ্ঠে আটকে গেল। মেহনাজের অক্ষিযুগল জিজ্ঞাসু দৃষ্টি আর মনের প্রশ্নের জটলা। লোকটাকে যেন সে বুঝে উঠতেই পারছে না। ক্ষণে ক্ষণে যেন তার অবয়ব পরিবর্তিত হতে থাকে। রাফসানকে কেমন যেন বিস্ময়কর মানব লাগছে ওর নিকট, যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন রহস্যের শিকড় জড়িয়ে আছে। ওর মনে চলেছে ঘোর এক ভাবনার দোলাচল। রাফসানের ভারী কণ্ঠে ওর ভাবনার ঘোর কাটল। কি হলো, রেডি হচ্ছ না যে? আচ্ছা, তুমি কি কোনোভাবে আমার হাতে রেডি হতে চাইছো? মেহনাজ ঠোঁট উল্টে তাকালো রাফসানের দিকে, বিরক্ত নিয়ে মনে মনে বলল। আমার বয়ে গেছে তোর মতন হনুমানের হাতে রেডি হতে, রাক্ষস কোথাকার। মেহনাজ ঠিক ভাবনার মশগুল। রাফসানের কথা ওর চেতনার বাহিরে চলে গেল। সুযোগ সন্ধানী রাফসান ওর দিকে তাকিয়ে ওষ্ঠপুটে হালকা হাসল। ঠিক আছে বেবি, তোমার কষ্ট করতে হবে না, আমি না হয় তোমাকে রেডি করিয়ে দিচ্ছি, ওয়েট। কথাটা বলে রাফসান ওর দিকে এগিয়ে যেতে পা বাড়ালো। মুহূর্তের মধ্যে মেহনাজ লাফ দিয়ে পেছনে হাঁটলো। মেহনাজ আর চোখে একবার পরখ করে নিল রাফসানকে। রাফসানের ঠোঁটের কোণে এখনও বাঁকা হাসি লেগে আছে। মেহনাজ তড়িঘড়ি করে রেডি হতে শুরু করলো। 15 মিনিট পর মেহনাজ নিজেকে সম্পূর্ণরূপে রেডি করে নিয়েছে। বেশি একটা সাজেনি সে। চোখে হালকা কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো সুন্দর করে খোপা করা, আর শাড়ির আঁচলটাকে হালকা একটা কুচি উঠিয়ে কাঁধের কাছের সেফটি পিন দিয়ে আটকে রেখেছে, যার ফলে আঁচলের হালকা ফাঁক দিয়েও মেহনাজের মেদহীন চিকন পেটটা হালকা দেখা যাচ্ছে। রাফসানের সেই জিনিসটা ঠিক হজম হলো না। এটা কেমন আঁচল তোলা হলো? মেহনাজ একবার নিজেকে আয়নায় দেখে নিল। সবই তো ঠিক আছে, তাহলে লোকটা কেন এমন করছে? মেহনাজের কথায় পাত্তা দিল না।
নিজের মতো বেরিয়ে যেতে উদ্গ্রীব হলো। রাফসান পেছন থেকে এক ঝটকায় তার হাতে দিয়ে তাকে থামিয়ে দিল। মেহনাজ ঘুরে তাকালো। রাফসানের মুখোশটি জুড়ে রাগের অভিব্যক্তি ফুটে আছে। রাফসান মেহনাজের আঁচলের দিকে হাত বাড়াতেই ও পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল। কি করছেন কি এটা আপনি? রাফসানও ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে ওকে ইশারা করে থামিয়ে দিল। চুপ, কোনো কথা নয়, এখানে চুপচাপ দাঁড়াও। আমি আপনার কথা শুনতে বা মেহনাজ পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই রাফসানের শক্ত হাতটা উঠে গেল ওর গাল বরাবর। রাফসান কটমট চোখে তাকিয়ে আছে মেহনাজের দিকে। ওর চোখে যেন রাগের অগ্নিকুণ্ডলী ফুটে আছে। মেহনাজ ভয়ে আর কিছু বলতে পারল না। মাথা নিচু করে গুটি সুটি মেরে দাঁড়ালো। রাফসানোর আঁচলের সেফটি পিনটা খুলে আঁচলটা পেটের দিকে একটু নিচে নামিয়ে দিল। তারপর সুন্দর করে সেফটি পিনটা সেট করে দিয়ে ওর কাঁধ বরাবর। এবার একদম পারফেক্ট লাগছে। থাপ্পড় মেরে বলছে পারফেক্ট? তোর মুন্ডু আছে। হনুমান গন্ডার রাক্ষস, কথায় কথায় খালি ঠাস ঠাস করে থাপ্পড় মারা। মনে হয় এটা আমার গাল নয়, সরকারি রাস্তা। যখন ইচ্ছা হবে তখনই মারবে। কথাগুলো মনে মনে বলল মেহনাজ। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে পড়ল। রাফসান ড্রাইভিং সিটে বসে আছে আর মেহনাজ বসা তার পাশে। ওদের মধ্যে পিনপতন নীরবতা চলছে, কারো মুখে কোনো কথা নেই। মেহনাজ জানালার বাইরে হালকা মাথাটা বের করে রেখেছে। বাহিরের মৃদু বাতাস এসে ওর গায়ে হালকা করে আছড়ে পড়ছে। কপালের সামনের দিকে কিছু চুল এলোমেলো হয়ে লেপ্টে পড়েছে। কোনো একটা গভীর ভাবনা যেন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। রাফসান ড্রাইভ করছে আর একটু পর পর আর চোখে মেহনাজকে দেখছে। ওর পনগহীনে স্ফুটিত হলো কিছু প্রখর ভাবনার। তোমার প্রতি কঠোর হতে চেয়েও কেন আমি কঠোর হতে পারছি না? কেন বারবার আমার মন তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে? যে প্রতিশোধের বীজ আমার মনে বপন করা আছে, আমি কেন পারছি না সেই প্রতিশোধ নিতে? কেন তোমার সরল চোখ আর নিষ্পাপ মুখশ্রীটা আমাকে বারবার তোমার দিকে টানে, ভুলিয়ে আমার প্রতিশোধের কথা? কথাগুলো ভাবতে ভাবতে ওর গাড়িটা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। গাড়ি থেকে নামো, আমরা এসে গেছি। রাফসানের কথায় মেহনাজের ধ্যানভঙ্গ হলো। ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু নামার পরও রাফসানের দিকে তাকিয়ে একদম শক হয়ে গেল। মেহনাজ ওর মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও এক নজর রাফসানের দিকে তাকালো। রাফসানের ঠোঁটের কোণে কেমন যেন এক অদ্ভুত হাসি লেগে আছে, যা দেখে মেহনাজ কিছুটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চিত্তে আওড়ালো। হঠাৎ এখানে কেন এলো? ওর মনে আবার উল্টাপাল্টা কিছু চলছে না তো? মেহনাজের মনের ভাষা ওর চোখে ফুটে উঠল, যা বুঝতে রাফসানের বেগ পেতে হলো না। রাফসানের কণ্ঠে নমনীয়তা বিরাজমান। এত ভয় পাবার কিছু নেই। সব মেয়েরাই বিয়ের পরে বাবার বাড়িতে আসে, তাই ভাবলাম তোমাকেও তোমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে যাই। এখন আর ভাবনা চিন্তা না করে ভেতরে চলো। রাফসানের কথায় মেহনাজ মন গহীনে প্রশান্তি ফিরে পেল। ওর ভেতরে থেকে স্বস্তির এক নিঃশ্বাস আরোহিত হলো। ও ধীরে ধীরে এগিয়ে চলল বাড়ির দিকে। রাফসান মেহনাজের পিছে পিছে হাঁটছে। ও হাঁটতে হাঁটতে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নিল। দোতলার বিশিষ্ট বাড়িটায় পুরাতনের একটা ছাপ স্পষ্ট আকারে ফুটে উঠেছে। তারপর ভীষণ সুন্দর লাগছে বাড়িটাকে দেখতে। বাড়ির চারিপাশে বিভিন্ন রকমের ফুল গাছ সহ বাহারি রকমের লতাপাতা আঁকড়ে ধরে আছে বাড়িটাকে। বাড়ির চারপাশে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করা, এতটুকু ধুলাবালি বা ময়লার চিহ্ন পর্যন্ত নেই। বাড়ির সামনের দিকে খুব সুন্দর করে খোদাই করে ডিজাইন করা, যা বাড়ির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ রাফসানের চোখ আটকে গেল বাড়ির এক কর্নারে ঝুলছে মাঝারি সাইজের একটা দোলনা, যেটা প্রকৃতির উৎপাদন দিয়ে সাজানো। দোলনার চারপাশে হালকা সবুজ পাতা এবং ছোট ছোট ফুলের গাছগুলো সাজানো, যেন প্রকৃতির সাথে একত্র হয়ে গেছে। দোলনার ওপরে এক টুকরো রোদ এসে পড়েছে, বাতাসের মৃদু দোলায় সেটি সামান্য দুলছে। সব কিছু পাল্টে গেলেও দোলনাটা সেই আগের মতোই আছে, এতটুকু পাল্টায়নি। দোলনাটা ওকে যেন হাতছানি দিয়ে রাখছে। রাফসান সন্তর্পণে এগিয়ে গেল সেই দিকে। পিতলের চেন ধরে সামান্য ঝাঁকিয়ে দেখল দোলনাটা
এখনও আগের মতোই মজবুত আছে। সেই চেন ধরে ভারসাম্য বুঝে নিয়ে আস্তে করে বসার অংশে বসলো। সে পিঠের অংশে হেলান দিল আর 2 হাত রাখলো চেনে। রাফসান ওর আখিজোড়া বন্ধ করলো। মুহূর্তের মধ্যে ওর হৃদয় স্পটে স্মৃতির এক দোলাচল জাগ্রত হতে শুরু করলো। ওর হৃদয় গহীনে জেগে উঠেছে একরাশ অমলিন স্মৃতি। মায়ের সাথে বয়ে যাওয়া স্রোতের মতোই অতীতের কিছু মুহূর্ত তার মনে ঝলক দিয়ে যাচ্ছে। হৃদয়ের যেন কোথাও এক চাপা ব্যথা কিলবিল করছে। ও আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। দ্রুত গতিতে পরিত্যাগ করলো সেই স্থান।